হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আজকের এই সেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি তোমাদের কেডি স্যার। দেখো, আজকে আমরা কি করব? আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি পার্ট 2 করব। তো যারা পার্ট 1 দেখে আসোনি তারা অবশ্যই পরে ওটা গিয়ে দেখে নিয়ে এসো। এবং আজকের এই ভিডিওটা যেহেতু তোমাদের কাছে রেকর্ডেড ফর্মে যাচ্ছে, তো তোমাদের কাছে একটা অ্যাডভান্টেজ আছে, তোমরা 2x স্পিডেও কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, চলো আজকের এই ক্লাসটা স্টার্ট করছি। ফার্স্ট তো তোমাদেরকে বলবো যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে, তোমাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, তোমাদের যদি কোনো রকম ক্লাসেস লাগে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও অথবা টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। ঠিক আছে, আর আজকের ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পেয়ে যাবে? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। চলো, ফার্স্ট, স্যার কার ছবি নিয়ে আসছেন? স্যার, কে এটা? একজনকে তো তোমরা সবাই চেনো। এখানে কি আছে? সোনু সুদ। তার পাশে কি আছে? দেখো, তার পাশে যদি আমরা বলি স্যার, কে কে এটা? সোনু সুদ? অ্যান্সার হবে না। কেন না? তার কারণ এখানে অমিতাভ বচ্চনের একটা ছবি দেওয়া আছে, তাহলে এখানে অমিতাভ বচ্চন আর সোনু সুদকে কি হচ্ছে, একই রকম দেখতে মনে হচ্ছে। তার মানে এই জিনিসটা ভালো মতন করে বোঝো, ওরা দেখতে সেম মনে হচ্ছে, বাট ওরা কি একই? অ্যান্সার হবে না। তার মানে কি ওদের গঠন আলাদা। তার মানে এখানে আমরা যে জিনিসটা ফার্স্ট করব, ওটাকে আমরা বলবো হচ্ছে আইসোমার বা আইসোমেরিজম। আইসোমার। আইসোমার মানে, আইসোমার মানে কি হবে? গঠন ভিন্ন হবে, বাট দেখতে সেম হবে। ঠিক আছে, দেখতে সেম হবে বাট গঠন কি হবে? ভিন্ন হবে। তাহলে ফার্স্ট যদি আমরা আইসোমারের ডেফিনেশন বলি, তাহলে একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু ভিন্ন আণবিক গঠন এবং ধর্মাবলম্বী বিশিষ্ট যৌগ সমূহকে কি বলবো আমরা? সমাবয়বী যৌগ বলবো। এবং এই যৌগগুলোর যে ধর্ম, এদেরকে একে অপরকে কি বলবো? সমাবয়ব বলবো। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, দুটা যৌগ যদি কি হয়, যদি ওদের আণবিক সংকেত সেম হয়। দেখো, জিনিসগুলোকে এভাবেই মাথায় রাখবে। আণবিক সংকেত কি হচ্ছে? আণবিক সংকেত হচ্ছে সেম, কিন্তু স্ট্রাকচার কি হচ্ছে, আণবিক গঠন কি হচ্ছে? আলাদা। স্ট্রাকচার কি হচ্ছে? ডিফারেন্ট। তাহলে এই দুটা যৌগকে আমরা কি বলবো? সমাবয়বী যৌগ। আর এই দুটা যৌগকে একে অপরের কি বলবো? সমাবয়ব বলবো। ক্লিয়ার? আইসোমার। এবার কথা হচ্ছে, আইসোমার স্যার আমাদের কত ধরনের হয়? আইসোমার অনেক ধরনের হয়। আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের যেটা লাগবে ওটা হচ্ছে গঠনমূলক আইসোমারিজম লাগবে। ঠিক আছে, আমরা যদি বলি তাহলে গঠনমূলক আইসোমারিজমের মধ্যে আমরা যদি এখানে করি গঠনমূলক আইসোমারিজম, তুমি বলবে যে, স্যার আইসোমার অনেক ধরনের হয়। হ্যাঁ, চলো আইসোমারের পার্টটাই তোমাকে দেখিয়ে দিই। আইসোমার, আইসোমার কত ধরনের হয়? দু ধরনের হয়। একটা গঠনমূলক, গঠনমূলক আইসোমারিজম, আর আরেকটা হয় হচ্ছে ত্রিমাত্রিক আইসোমারিজম। গঠনমূলকের আরো 4টা ভাগ হয় তোমাদের সিলেবাসের মধ্যে। কি কি আছে? একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়ব, আর আরেকটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়। ঠিক আছে, অবস্থান ঘটিত সমবায়। তাহলে এইটুকুন জিনিস বোঝো। আইসোমার কি? আইসোমার হচ্ছে আণবিক সংকেত সেম হবে, গঠন আলাদা হবে। আণবিক সংকেত সেম হবে, আণবিক গঠনটা কি হবে? আলাদা হবে। তাহলে এখান থেকে আমরা গঠনমূলক আইসোমারিজম তো বুঝতে পারলাম, যে গঠনমূলক আইসোমারিজম মানে কি? আণবিক সংকেত সেম হবে বাট গঠনটা আলাদা হবে। এদিক থেকে যেটা ফার্স্ট আসে ওটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব মানে কি তোমরা দেখতে পাচ্ছ সবাই? দেখে নাও। কার্যকরী মূলক ঘটিত সমবায়ব মানে কি? কার্যকরী মূলক ঘটিত সমবায়ব মানে ওদের কার্যকরী মূলকটা ভিন্ন হওয়ার জন্য যে সমবায়বতার সৃষ্টি হচ্ছে। মানে কি? দুটা যৌগ, এদের আণবিক সংকেত কি হচ্ছে? আণবিক সংকেত সেম। আণবিক সংকেত কি হচ্ছে? আণবিক সংকেত সেম, বাট গঠনটা কি হচ্ছে? গঠনটা আলাদা হচ্ছে। আর এই গঠনটা আলাদা কেন হচ্ছে? তার কারণ ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা কি আলাদা, তার জন্য। যেরকম এখানে আমরা কি আছে, গ্লুকোজ দেখতে পারতেছি, ফ্রুক্টোজ দেখতে পাচ্ছি। গ্লুকোজের কি? C6H12O6। ফ্রুক্টোজেরও কি? C6H12O6। কিন্তু এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে কিটো সুগার। তো আমরা কার উপর ডিপেন্ড করে দুটাকে আলাদা করলাম? না, এখানে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা দেখা যাচ্ছে। গ্লুকোজেরও কি? গ্লুকোজেরও হচ্ছে C6H12O6। ফ্রুক্টোজেরও কি? ফ্রুক্টোজেরও C6H12
O6। কিন্তু কথা হচ্ছে একজন অ্যালডোজ সুগার, একজন কিটো সুগার। অ্যালডোজ সুগার মানে কি, ওর মধ্যে অ্যালডিহাইড গ্রুপটা থাকবে। অ্যালডোজ সুগার মানে কি, ওর মধ্যে অ্যালডিহাইড গ্রুপটা থাকবে। কিটো সুগার মানে কি, ওর মধ্যে কিটো গ্রুপটা। ক্লিয়ার? তাহলে কার্যকরী মূলক ভিন্ন হওয়ার জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় ওটাকে আমরা কি বলবো? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। তাহলে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা মানে কি? সমবায়বতা তো দেখা যাবে, সমবায়বতা মানে কি, আণবিক সংকেত সেম, গঠন আলাদা। বাট এই যে গঠনটা আলাদা হচ্ছে, কেন গঠনটা আলাদা হচ্ছে? তার কারণ কার্যকরী মূলকটা আলাদা। তাহলে কার্যকরী মূলক ভিন্ন হওয়ার জন্য যে সমবায়বতা দেখা যায় তাকে আমরা কি বলবো? কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। নেক্সট যেটা আছে ওটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। এবার তুমি বলবে স্যার অবস্থান ঘটিত সমবায়বতা মানে কি? সমবায়বতা তো দেখা যাবে, সমবায়বতা মানে কি, দুটা যৌগ থাকবে, এদের মধ্যে আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত সেম হবে, আণবিক সংকেত সেম হবে, বাট স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার আলাদা হবে। তার জন্য কি এটাকে আমি কি বলছি? এদেরকে সমাবয়বী যৌগ বলছি, একে অপরে কি বলছি? সমাবয়ব বলছি। তাহলে স্ট্রাকচার কি হবে? আলাদা হবে। তাহলে এটা সমবায়বতা তো বুঝতে পারলাম, বাট গঠনটা আলাদা কেন হচ্ছে? কার্যকরী মূলক আলাদা? অ্যান্সার হবে না। কার্যকরী মূলক সেম আছে, বাট কার্যকরী মূলকের পজিশনটা আলাদা, অবস্থানটা আলাদা। তার জন্য এটাকে আমরা কি বলছি? অবস্থান ঘটিত সমবায়বতা। মানে সাপোজ করো যে এখানে একটা কি আছে, পেন আছে। দেখো এটা কোনো উইন গার্ডের কিন্তু প্রমোশন না, বাট আমি তোমাকে জাস্ট বোঝানোর জন্য বোঝাতে পারি। এটা পেন আছে, পেনের মধ্যে ফাংশনাল গ্রুপটা কোথায় আছে? সামনের দিক থেকে যুক্ত আছে। বাট এই পেনের মধ্যে ফাংশনাল গ্রুপটা যদি পিছনের দিকে থাকে, তাহলে এই দুটাকে আমি কি বলবো? এই দুটাকে আমি বলবো হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা। মানে কার্যকরী মূলকটা তো সেম, কিন্তু কার্যকরী মূলকটা একবার একটা কার্বনের সাথে যুক্ত, পরবর্তী ক্ষেত্রে অন্য কার্বনের সাথে যুক্ত। তার জন্য এটাকে আমি কি বলছি? অবস্থান ঘটিত সমবায়বতা। তাহলে অবস্থান ঘটিত সমবায়বতার যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে পরে কি হতে পারে? CH3, CH2, CH2, OH। এটাকে আমি কি বলবো? আমরা যদি কার্বনের নামকরণ করি, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটাকে বলবো হচ্ছে তিনটা কার্বন, তার মানে প্রোপ, প্রোপ 1 অল। অল লিখতে পারো বা অল লিখতে পারো, বাংলায় লিখতে পারো, ঠিক আছে? প্রোপ 1 অল। কিন্তু এখানে যদি OH এর পজিশনটা চেঞ্জ হয়ে যায়, মানে কি, CH3, CH, CH3, এদিকে যদি OH চলে আসে, তাহলে এখানেও কি আছে? 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তাহলে এটাও হবে কি? প্রোপ, প্রোপান 2 অল। এল লিখে দিলাম, অল হবে, ঠিক আছে? প্রোপান 2 অল। ক্লিয়ার? বুঝতে পারছো? অবস্থান ঘটিত সমবায়বতা মানে কার্যকরী মূলকটা আলাদা হবে? অ্যান্সার হবে না। কার্যকরী মূলকের অবস্থানটা আলাদা হবে, তার জন্য কি হচ্ছে? সমবায়বতার সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? এরপর কি আছে? সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। দেখো এটার জন্য না তোমাকে 4টা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্য যুক্ত দুটা যৌগের মধ্যে যদি একটা কার্বন এবং দুটা হাইড্রোজেনের কি দেখা যায়, একটা কার্বন এবং দুটা হাইড্রোজেনের কি দেখা যায়, পার্থক্য দেখা যায়, তাহলে এই দুটা যৌগ যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা কি বলি? সমগণীয় শ্রেণী। এবার তুমি বলে স্যার কি বললেন স্যার, বুঝতেই পারলাম না। দেখো কিছু কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো তোমাকে মাথায় রাখতে হবে। 4টা বৈশিষ্ট্য আমরা এখানে পড়বো, 4টা বৈশিষ্ট্যের কথা আমরা এখানে বলবো। এই 4টা বৈশিষ্ট্য দেখা যায় এমন দুটা যৌগকে, 4টাই বৈশিষ্ট্য দেখা যায় এমন দুটা যৌগের মধ্যে যদি একটা কার্বন এবং দুটা হাইড্রোজেনের কি হয়? পার্থক্য হয়। তাহলে এই যৌগ দুটা যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা কি বলি? সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। এই বৈশিষ্ট্যগুলা কোন বৈশিষ্ট্য আমি তোমাদেরকে পরে বলছি, আপাতত এই জিনিসটা মাথায় রাখো। এই বৈশিষ্ট্য যুক্ত দুটি যৌগের মধ্যে যদি একটি কার্বন এবং দুটি হাইড্রোজেনের পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে ওই দুটা যৌগ যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীকে আমরা কি বলবো? সমগণীয় শ্রেণী বলে। এবার কথা হচ্ছে স্যার বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হবে হচ্ছে একই মৌল দ্বারা গঠিত হবে, একই মৌল দ্বারা গঠিত হবে। 2 নাম্বার কি হবে? জিএফ সেম হবে। স্যার জিএফ সেম,
হ্যাঁ, জিএফ সেম, জেনারেল ফর্মুলা কি হতে হবে, সেম হতে হবে। কি হবে, রাসায়নিক ধর্ম সেম হবে, রাসায়নিক ধর্ম সেম হবে। আর কি হবে, ফাংশনাল গ্রুপ সেম হবে। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? তাহলে আমরা জিনিসগুলো কি বলবো, একই মৌল দ্বারা গঠিত, একই জিএফ, একই ফাংশনাল গ্রুপ, একই রাসায়নিক ধর্মযুক্ত দুটি যৌগের মধ্যে যদি একটি কার্বন দুটি হাইড্রোজেনের কি দেখা যায়, পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে ওই দুটা যৌগ যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা সমগণীয় শ্রেণী বলবো। আরেকবার বলতেছি, ভালো মতন শুনবে, চারটা বৈশিষ্ট্য যুক্ত দুটি যৌগের মধ্যে যদি একটা কার্বন বা দুটা হাইড্রোজেনের কি লক্ষ্য করা যায়, পার্থক্য লক্ষ্য করা যায়, তাহলে ওই দুটা যৌগ যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা কি বলবো, সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। এবার চারটা বৈশিষ্ট্য কি ছিল, একই আণবিক সংকেত দ্বারা হতে হবে, জিএফ সেম হতে হবে, জিএফ মানে ভুলভাল ভাববে না, জেনারেল ফর্মুলা। 3 নাম্বার কি, ফাংশনাল গ্রুপ সেম হতে হবে। আর 4 নাম্বারটা তো একটা ফুদ্দুসা জিনিস, রাসায়নিক ধর্ম সেম হবে। ফাংশনাল গ্রুপ যদি সেম হয়, রাসায়নিক ধর্ম সেম হতেই হবে। ফাংশনাল গ্রুপ যদি সেম হয়, রাসায়নিক ধর্ম সেম হতেই হবে। ক্লিয়ার? ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার। কার্যকরী মূলক তো আমি আগের দিন পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, চলো এতটুকুন জিনিসই তোমাদের ডেফিনেশনের মধ্যে আছে। তাহলে ডেফিনেশন মুখস্থ করা অত বড় ব্যাপার না। চারটা বৈশিষ্ট্যযুক্ত, চারটা বৈশিষ্ট্যযুক্ত দুটি যৌগের মধ্যে যদি একটা কার্বন দুইটা হাইড্রোজেনের পার্থক্য থাকে, তাহলে ওই দুটা যৌগ যে শ্রেণীতে অবস্থান করে ওই শ্রেণীটাকে আমরা কি বলি, সমগোণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। বৈশিষ্ট্য ওই একই জিনিস ধরে ধরে লিখবে, যে হ্যাঁ সাধারণ সংকেত সেম হবে, সাধারণ সংকেত সেম হবে মানে জিএফ সেম হবে। দেন কি আছে, একই ধরনের মৌল দ্বারা গঠিত হবে। 3 নাম্বার কি হবে, আণবিক ভরের ভিত্তিতে ও অনুযায়ী পরপর সাজানোর সদস্যগুলির মধ্যে CH2 এর পার্থক্য হবে, মানে একটি কার্বন দুটি হাইড্রোজেনের কি থাকবে, পার্থক্য থাকবে। কারণ আণবিক ভরের পার্থক্য কত হবে, 14U। তার কারণ কি, কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেনের 2 × 1 প্লাস করলে পরে কত আসবে, 12 + 2 = কত হবে, 14U এর পার্থক্য থাকবে। ক্লিয়ার? সব সদস্যদের একই রকম সাধারণ পদ্ধতি লেখা যাবে, সাধারণ পদ্ধতি মানে সাধারণ সংকেত। ঠিক আছে, সাধারণ পদ্ধতি থাকবে, সদস্যগুলির মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যাবে। কার্যকরী মূলক সেম, তার জন্য কি হবে, ভৌত এবং রাসায়নিক ধর্মের কি হবে, সাদৃশ্য থাকবে। ক্রমশ আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সদস্যগুলির কি হবে, সক্রিয়তা কমতে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখবে, তার কারণ এগুলো পরীক্ষার সময় তোমাদেরকে জিজ্ঞাসা করে বসে, যে সমগুণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কি জিজ্ঞাসা করবে, বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, চলো নেক্সট আমাদের এবার আমরা যে জিনিসটাতে ঢুকবো ওটা হচ্ছে, আগের পার্টটা ছিল হচ্ছে আমাদের বোঝার পার্ট ছিল, এইদিকে আমাদের কিছু কিছু জায়গায় রাট্টাফিকেশন মারতে হবে, রাট্টাফিকেশন। বাট রাট্টাফিকেশন আমি তোমাদেরকে খুব ভালো মতন করে বুঝিয়ে দেবো, যে হ্যাঁ কোন জায়গায় কিভাবে তুমি জিনিসগুলোকে পড়বে, যেরকম এই জায়গাটাতে এত কিছু পড়বে। হ্যাঁ, একবার তো রিডিং পড়বে, যে এখানে কি আছে, জৈব যৌগের গঠন কাঠামো এটি সরলতম, ভূগর্ভস্থ তৈলস্কূপে বা পেট্রোলিয়াম থেকে এত শতাংশ মিথেন পাওয়া যায়, কয়লার অন্তর্ধূমপাতন থেকে এত শতাংশ পাওয়া যায়, বায়োগ্যাস থেকে এত শতাংশ পাওয়া যায়। বাট এগুলো কি তুমি বারবার রিডিং করবে, অ্যান্সার হবে না। তাহলে আমরা কি করে রিডিং করব, আমরা পড়বো হচ্ছে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাসে মিথেন কত পরিমাণ থাকে, 70 to 90%। তারপরে কি আসবে, কোল গ্যাস, কোল গ্যাসে মিথেন কত পরিমাণ থাকবে, কোল গ্যাসে মিথেন থাকবে 35 to 40%। এরপরে কি আছে, বায়োগ্যাস, বায়োগ্যাসে মিথেন কত পরিমাণ থাকবে, বায়োগ্যাসে মিথেন থাকবে হচ্ছে 60%। ঠিক আছে, সেকেন্ড ওয়েট করো, আমি একটুখানি জল খেয়ে আসছি। চলো, তাহলে এই জিনিসটা এভাবেই মাথায় রাখবে, বরং তুমি এই জিনিসটাকে আরো ভালো করে কি করে মাথায় রাখতে পারো, যে তুমি বায়োগ্যাসটাকে আগে দেখো, বায়োগ্যাসটাকে কি হবে, আগে দেখো। বায়োগ্যাসটাকে আগে রাখলে কি হবে, বায়োগ্যাস, বায়োগ্যাসে কত থাকে 60%, আর এদিকে কোল গ্যাস, কোল গ্যাসে কত পরিমাণ থাকে
কোল গ্যাসে থাকে 35 to 40। এতটুকু জিনিস ছিল, তাহলে এতটুকু জিনিস আমাকে পড়তে হবে, অ্যান্সার হবে না। ঠিক আছে, সরি 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 সরি, মাইক খোলা ছিল। চলো, তাহলে এখান থেকে কি হচ্ছে, ন্যাচারাল গ্যাসে 70 to 90%, বায়ো গ্যাসে 60%, কোল গ্যাসে কত হচ্ছে 35 to 40%। ক্লিয়ার? নেক্সট যে জিনিসটা পড়বো, ব্যবহার। দেখো ব্যবহার একদম ইজি জিনিস। বায়োগ্যাস, সরি মিথেন গ্যাস যদি আসে আমি কিসে ব্যবহার করব? তাপ উৎপাদনের জন্য ব্যবহার করব, জ্বালানি রূপে। হাইড্রোজেন গ্যাসের পণ্য এবং কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কার্বন ব্ল্যাক, এটা ইম্পর্টেন্ট। কার্বন ব্ল্যাক থেকে আরো অনেক কিছু উৎপন্ন করা যায়, এই জিনিসগুলো একটু ভালো মতন করে তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, দেন কি আছে, মিথেন থেকে কয়েকটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন হয়, যেরকম মিথানল, মিথাইল ক্লোরাইড, ফর্মালডিহাইড ইত্যাদি। ক্লিয়ার? তাহলে ব্যবহারের মধ্যে আমরা কি কি পড়বো? একটা হচ্ছে জ্বালানি রূপে ব্যবহার করা হয়, তারপরে আমরা কি পড়বো, হাইড্রোজেন গ্যাসের পণ্য উৎপাদনে ব্যবহার করা হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, আর কিসে পড়বো, যে কয়েকটি মিথেন থেকে কয়েকটি রাসায়নিক দ্রব্য উৎপন্ন হয়, তাহলে রাসায়নিক দ্রব্য লিখে। পয়েন্ট গুলোকে ছোট করো, ছোট করে যদি জিনিসগুলো মাথায় রাখতে পারো, তাহলে তোমাকে এই জিনিসগুলো আর বারবার পড়তে হবে না। তাহলে তোমার কি বলবে, যে জ্বালানির জন্য ব্যবহার করা হয়। দুই, আমরা কি করবো, হাইড্রোজেন গ্যাসের পণ্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 4 নাম্বার, আমরা রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়। রাসায়নিক দ্রব্য কি, মিথানল বলতে পারবো, ফর্মালডিহাইড বলতে পারবো, মিথাইল ক্লোরাইড বলতে পারবো। ক্লিয়ার? নেক্সট যে জিনিসটা আছে, যে কার্বন ব্ল্যাক প্রস্তুত কি করে হয়। কার্বন ব্ল্যাক প্রস্তুত কি করে হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুত কি করে করব? 1000 ডিগ্রি সেলসিয়াস দুটা প্রসেস আছে। একটা কি, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিথেনকে উত্তপ্ত করব, অথবা কম পরিমাণ বায়ুতে মিথেনকে অসম্পূর্ণ দহন করব। তাহলে 1000 ডিগ্রি সেলসিয়াসে আমি কি করব, মিথেনকে উত্তপ্ত করব, অথবা কম পরিমাণ বায়ুতে কি করব, কম পরিমাণ বায়ুতে আমি কি করব, মিথেনকে দহন করব। তাহলে পরে কি হবে, মিথেনকে যদি দহন করি, তাহলে আমার কার্বন ব্ল্যাক উৎপন্ন হবে। বলো, এই স্ট্রাকচারটা যদি তোমার খাতায় লেখা থাকে, তাহলে তোমাকে এই জিনিসগুলো আর পড়তে হবে? কার্বন ব্ল্যাক, কথা হচ্ছে কার্বন ব্ল্যাকের মানে ব্যবহার অনেক জায়গায় আমরা করি, জুতোর কালি তৈরিতে, তারপর কি আছে টাইপরাইটারের ফিতে, টায়ার, তারপরে আর কি আছে ছাপার ব্লক তৈরিতে বা ছাপার কালি তৈরিতে কি ব্যবহার করা হয়, কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়। এই জিনিসগুলো মাথায় রাখবে। কার্বন ব্ল্যাক কোথায় কোথায় ব্যবহার করা হয়? ছাপার কালি, যেখানে কালো দেখবে ওখানে কি হবে, কার্বন ব্ল্যাক ইউজ হবে। ছাপার কালি, টায়ার, জুতোর কালি, জুতোর কালি, লাস্ট কি আছে, টাইপরাইটারের ফিতে। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখবে। তাহলে কার্বন ব্ল্যাক কি করে প্রস্তুত করছি, 1000 ডিগ্রি সেলসিয়াসে আমি কি করছি, মিথেনকে দহন করাচ্ছি, অথবা কম পরিমাণ বায়ুতে মিথেনকে দহন করাচ্ছি। করালে পরে কি উৎপন্ন হবে, কার্বন ব্ল্যাক উৎপন্ন হবে। কার্বন ব্ল্যাকের ব্যবহার কি হবে, জুতোর কালি তৈরিতে, টাইপরাইটারের ফিতা তৈরিতে, টায়ার তৈরিতে, আর কি তৈরিতে, ছাপার কালি তৈরিতে। ক্লিয়ার? নেক্সট যে জিনিসটা আমরা পড়বো ওটা হচ্ছে ইথিলিন। ইথিলিন তোমরা সবাই বায়োলজিতে পড়ে এসছো। ইথিলিন কি, ইথিলিন হচ্ছে একটা, তোমরা বলতে পারো গ্যাসীয় হরমোনের মধ্যে একটা ইথিলিন পড়ে। ওটাতে কি করা হয়, ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়। কোল গ্যাসে কত পরিমাণ থাকে, 4 to 5% মতো ইথিনিল থাকে। পেট্রোলিয়ামে কত থাকে, 15%। পেট্রোলিয়াম মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তার মানে ন্যাচারাল গ্যাসে কত থাকে, ন্যাচারাল গ্যাসে থাকে 15%। কোল গ্যাসে থাকে কত পার্সেন্ট, কোল গ্যাসে থাকে 4 to 5%। চলো এবার আমরা মিথেন পড়ছিলাম না, মিথেন ন্যাচারাল গ্যাসে কত থাকে, মিথেন ন্যাচারাল গ্যাসে কত থাকে মনে আছে, 70 to 90%। বায়োগ্যাসে কত পরিমাণ থাকে, 60%। আর কোল গ্যাসে কত থাকে, 35 to 40%। ঠিক আছে, এতটুকুন জিনিস ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো এভাবে পড়লে মাথায় থাকবে। ঠিক আছে, ইথিলিন কত পরিমাণ থাকে, কোল গ্যাসে ন্যাচারাল গ্যাসে 15%, কোল গ্যাসে 4 to 5%। আর এদিকে যদি মিথেনের কথা বলি, তাহলে ন্যাচারাল গ্যাসে 70 to 90%, বায়ো গ্যাসে 60%, কোল গ্যাসে 35 to 40%। ইথিলিনের ব্যবহার মাত্র তোমাদেরকে বলে দিচ্ছি, ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়, ফল সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। ইথিলিন থেকে ইথিলিনের পলিমারাইজেশন যদি হয়, ইথিলিনের যদি পলিমারাইজেশন ইথিলিনের যদি পলিমারাইজেশন হয়, তাহলে কি ফর্ম হবে, পলিমার ফর্ম হবে। পলিমার কি করবে, পলিমার এখানে হচ্ছে আমরা পলিথিলিন যেটাকে বলি, আমরা কি বলি, পলিথিলিন বলি না, ওটা কোথা থেকে আসে, ইথিলিন থেকে পলিথিলিন, বা যেটাকে আমরা পলিথিন বলি, ওটা ইথিন থেকে পলিথিন। ঠিক আছে,
পলিথিন বা পলিইথিলিন, পলিথিন বা পলিথিলিন, ঠিক আছে। এরপর কি আছে, কৃত্রিম রাবার, যুদ্ধের সময় ব্যবহারের বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতেও কি ব্যবহার করা হয়, ইথিলিন ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হয় মার্শ গ্যাস। মার্শ গ্যাস মানে কি, মিথেনকে মার্শ গ্যাস বলে, এটা মাথায় রাখবে, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন দেখা যায়। এরপর কি আছে, অ্যাসিটিলিন। আচ্ছা, ইথিলিনের তোমাকে স্ট্রাকচার বলে দিন না। ইথিলিনের স্ট্রাকচার এরকম হয়, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, এদিকে H2, এদিকে H2 থাকে, ঠিক আছে। কার্বন কার্বন ডাবল বন্ড, এদিকে H2, এদিকে H2 থাকে। এবার যেটা আছে ওটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে কি, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। অ্যাসিটিলিন প্রকৃতিতে কি হয়, মুক্ত অবস্থায় বিশেষ পাওয়া যায় না, তবে কোল গ্যাসে অতি সামান্য পরিমাণে কি পাওয়া যায়, অ্যাসিটিলিন পাওয়া যায়। চলো আবার ওই জিনিসগুলোকে একটুখানি রিক্যাপ করি। মিথেন, মিথেন আমরা ন্যাচারাল গ্যাসে কত পাই, 70 to 90%। বায়োগ্যাসে কত পাই, 60%। কোল গ্যাসে কত পাই, 35 to 40%। আর এদিক থেকে যদি আমরা ইথিলিন চেক করি, ইথিলিন কত পাই, CH2, এটা যদি দেখি ন্যাচারাল গ্যাসে কত পরিমাণ পাই, 15%। আর কি ছিল, কোল গ্যাস, কোল গ্যাসে কত পরিমাণ পাই, 4 to 5% পাই। ক্লিয়ার। এবার যে জিনিসটা আছে অ্যাসিটিলিনের ব্যবহার, অ্যাসিটিলিন কোথায় ব্যবহার করা হয়, কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টির জন্য কি ব্যবহার করা হয়, অ্যাসিটিলিন ব্যবহার করা হয় কার্বাইড বাতিতে, এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, ঠিক আছে। কার্বাইড বাতিতে ব্যবহার করা হয়। আর তাছাড়া অক্সি অ্যাসিটিলিন শেখাতে, স্পট ওয়েল্ডিং মানে ঝালাইয়ের কাজে যে আমরা স্পট ওয়েল্ডিং করি না, ওটার সময় ওটার জন্য আমরা কি ইউজ করি, অ্যাসিটিলিন ইউজ করি। অক্সি অ্যাসিটিলিন শিখার মাধ্যমে কি উৎপন্ন করা হয়, 3000 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন করা হয়, ঠিক আছে। 3000 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন করা হয়, এই জন্য শিখা ইস্পাত গলিয়ে জোড়া লাগাতে এবং অন্য ধাতু কাটতে এবং জোড়া লাগাতে কি করে, হেল্প করে। তাছাড়া কোথায় কোথায় অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, প্লাস্টিক তৈরিতে, কৃত্রিম রাবার তৈরিতে প্রভৃতি প্রারম্ভিক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। মোদ্দা কথা এদের তৈরিতে ব্যবহার করা হয়। ক্লিয়ার। তাহলে ইথিলিন এখানে আমাদের, এই সরি অ্যাসিটিলিন আমাদের এখানে কমপ্লিট হলো। আর দুটা জিনিস বাকি আছে, ওটা হচ্ছে আমাদের এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আরেকটা হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। দেখো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে কি, পেট্রোলিয়াম গ্যাসটা গ্যাস হিসেবে পেয়েছি, ওটাকে আমি প্রেসার দিয়ে কি করছি, লিকুইডে কনভার্ট করছি, তার জন্য এটাকে কি বলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের মেইন উপাদান কোনগুলো, বিউটেন, প্রোপেন, ইথেন প্রভৃতি। কিন্তু তার মধ্যে থেকে সব থেকে বেশি মেইন কোনটা, বিউটেন। খুব ভালো করে যদি অ্যান্সার দিতে চাও তাহলে এন বিউটেন। এই কি হয়, এই মিশ্রণকে উচ্চ চাপ প্রয়োগে তরলে পরিণত করলে তাকে আমরা কি বলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। কিভাবে পাওয়া যায়, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে মাধ্যমিকে কোয়েশ্চেন আগে কখনো আসেনি, তোমাদের সময় এটা আসতে পারে, মাধ্যমিক 2027-এর জন্য এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। মাধ্যমিক 2027-এর জন্য এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে পেট্রোলিয়াম গ্যাসকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি কি করানো হয়, আংশিক পাতন ঘটানো হয়, তাহলে কি হবে, পেট্রোলিয়াম গ্যাস উৎপন্ন হবে। উপাদান কি বলে দিছি, বিউটেন, প্রোপেন, ইথেন, তার মধ্যে মেইন উপাদান হচ্ছে বিউটেন। নেক্সট কি আছে, এলপিজি সিলিন্ডার। দেখো এলপিজি সিলিন্ডার বাড়িতে যদি কখনো লিক করে আমরা একটা গন্ধ পাই না, কিন্তু একটা জিনিস যদি আমি তোমাকে খুব ভালো করে বলি, যে আমরা এলপিজির মধ্যে যে যে উপাদানগুলো আছে, কি কি আছে, বিউটেন, প্রোপেন, ইথেন, এগুলো যে আছে এগুলোর কোনো গন্ধ হয় না। তাহলে বাড়িতে যখন এলপিজি গ্যাস লিক করে তখন আমরা গন্ধ কেন পাই, তার কারণ ওর মধ্যে ইচ্ছা করে একটা গন্ধ মেশানো হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ইথাইল মারক্যাপটেন বা মিথাইল মারক্যাপটেন। কোথাও কোথাও মিথাইল মারক্যাপটেনও লেখা থাকে, ইথাইল মারক্যাপটেন অথবা মিথাইল মারক্যাপটেন। এই গন্ধটা মেশানো হয়, এটা একটা দুর্গন্ধের মতন হয়, এটা মেশানো হয়। কেন মেশানো হয়, কোনো কারণে যদি বাড়ির কেউ যদি গ্যাস অন করে রেখে দেয়, তাহলে কিছুক্ষণের মধ্যে টের পাওয়া যায়। টের পেয়ে গেলে আমাদের কাজ কি হবে, ঘরের দরজা জানলা খুলে দিতে হবে এবং কোনো সুইচে হাত দেবো না, কারণ সুইচ যখন আমরা অন অফ করি, তোমরা হয়তো দেখেছো যে সুইচ অন করলে বা সুইচ অফ করলে সুইচের ভিতর থেকে আলো জ্বলে, বিদ্যুতের মতন ঝলকানি দেখা যায়, তার মানে ওখানে কি হচ্ছে, স্পার্কলিং হয়। তো কোনো কারণে যদি ঘরে কোনো কারণে গ্যাস যদি বেরিয়ে যায় বেশি, ওই সময় আমরা সুইচ অন অফ করবো না, কারণ ওখানে স্পার্কলিং হওয়ার চান্সেস থাকবে। আর স্পার্কলিং হলে পরে কি হবে, কাবুম। ক্লিয়ার। দেখো এতটুকুন জিনিস ক্লিয়ার।
তাহলে এলপিজির মধ্যে এক্সট্রা করে গন্ধ মেশানো হয়, ওই এক্সট্রা গন্ধের নাম কি? মিথাইল মারক্যাপটেন। ঠিক আছে, মিথাইল মারক্যাপটেন, ইথাইল মারক্যাপটেন, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নেক্সট, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনিতে তেলের সঙ্গে দাহ্য গ্যাস সঞ্চিত থাকে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কি বলতো, এটা যদি কোনো একটা পেট্রোলিয়াম হয়, এখানে যদি পেট্রোলিয়াম থাকে, তার উপরে যে গ্যাসটা থাকে এটাকে আমরা কি বলতেছি? এইটাকে আমরা বলতেছি হচ্ছে ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস। আর এটাকে আমরা কি বলতেছি? পেট্রোলিয়াম। পেট্রোলিয়ামের 30°C যদি আমি আংশিক পাতন ঘটাই, তাহলে আমি কি পাবো? পেট্রোলিয়াম গ্যাস পাবো, পিজি। আর এখানে পেট্রোলিয়ামের ওপরে যে গ্যাসটা থাকে ওটাকে আমরা কি বলি? ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসটাকে যদি আমরা কি করি? কম্প্রেসড করি, তাহলে ওটার নাম হয়ে যাচ্ছে সিএনজি, মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করলে তাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বলে। তরল প্রাকৃতিক গ্যাসকে স্টিলের সিলিন্ডারে রাখা হয়। অনেকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দিয়ে গাড়িও চালায়। ঠিক আছে, দেখবে সিএনজি বাস থাকে। তারপরে রাজস্থানের ওই সাইডে তো পেট্রোলও ইউজ করে না, সিএনজি ইউজ করে, বা গাড়ির পিছনে ছোট ছোট সিলিন্ডার থাকে, যেটা আবার তালা দিয়ে আটকানো থাকে। ঠিক আছে, রাজস্থানের ওই সাইডে। উপাদান কি কি আছে এর মধ্যে? মেইন উপাদান হচ্ছে মিথেন। মিথেন সিএইচ কবে থেকে হচ্ছে? এটা CH4 হবে। ঠিক আছে, এছাড়া এতে সামান্য পরিমাণ কি থাকে? ইথেন থাকে, প্রোপেন মিশ্রিত থাকে। প্রাকৃতিক গ্যাসে প্রায় 70% কি থাকে? 70% হচ্ছে মিথেন থাকে। তাহলে ন্যাচারাল গ্যাসে আমরা পড়ে আসছিলাম, ন্যাচারাল গ্যাসে মিথেন কত পরিমাণ থাকে? ন্যাচারাল গ্যাসে মিথেন থাকে 70 to 90%। ক্লিয়ার? চলো, নেক্সট, ব্যবহার। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতেছি, তোমরা ব্যবহারটা জাস্ট একবার গো থ্রু করে নিও। ইজি আছে, জাস্ট যা যা নর্মাল জিনিসপত্র আছে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখতেছো। ঠিক আছে, চলো, আজকের এই ক্লাসটা এত পর্যন্তই ছিল। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, লার্নস্কেপ ডাব্লিউপি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, এবং তোমার বন্ধু বান্ধবী, ক্রাশ, যার সাথেই হোক, শেয়ার করে दियो। ठीक है, चलो, आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।